তারা এই যে মিন ভ্যালু থেকে কি পরিমাণে স্ক্যাটার্ড অবস্থায় আছে এইটা দেখে আমরা বলতে পারি না। এটা দেখে জাস্ট আমরা তার মিন মিন মিডিয়ান মোড এগুলো বের করতে পারি, বাট তার স্ক্যাটার্ডনেস কি পরিমাণ সেন্ট্রাল ভ্যালু বা এভারেজ ভ্যালু থেকে সে ছড়িয়ে ছিটিয়ে আছে এটার পরিমাপটা এটা দেখে বলা যায় না। উদাহরণস্বরূপ দেখো এখানে ভ্যারাইটি 1 ভ্যারাইটি 2 দুই ধরনের ধানের বলতেছে যে এখানে 10টা প্লট আছে, প্লটে এই যে ইল্ড কি পরিমাণ কেজি কত কেজি পাইছে সেটা দেখানো হলো। ধরো একটা প্লটে 45 কেজি পার প্লট, সেই জায়গায় 42 41 40 এরকম পাওয়া গেছে 5টা প্লটে ভ্যারাইটি 1 জাতের ধান। ভ্যারাইটি 2 জাতের যে ধান মানে এটা আরেকটা জাতের, সেটারও 5টা প্লটে এরকম পাওয়া গেছে। হ্যাঁ, এইটারও এভারেজ বলতেছে ইট ক্যান বি সিন দ্যাট দ্য মিন yield ফর বোথ ভ্যারাইটি, এইটারও মিন সম্ভবত 42 কেজি। এটা সম্ভবত 42 না 41 পয়েন্ট সামথিং, এখানে 36 দিলেই হবে। এই যে এই ভ্যালুটা হবে 36। এই যে এটা এটা ইকুয়াল তাহলে 36, এরও এভারেজ 32, এরও এভারেজ 32, তাই না? তো তাদের মিন দেখে আমরা বুঝতে পারতেছি কি যে এদের দুইটারই মিন 42 42, এরও এভারেজ 42, এরও এভারেজ 42। তো এটা আমরা দেখে হয়তো এভারেজটা দুইটা সেম, কিন্তু দুইটার স্ক্যাটার্ডনেস মানে দুইটার যে ডিস্ট্রিবিউশনটা সেম না। কারণ কি এখানে আমরা দেখতে পারতেছি যে দেয়ার ইজ এ গ্রেটার ইউনিফর্মিটি, তাহলে এটা এই যে দুইটা এর মধ্যে ইউনিফর্ম সব থেকে বেশি কারা? ভ্যারাইটি 1 ভ্যারাইটি 2 এর মধ্যে ইউনিফর্ম দেখা যাচ্ছে ভ্যারাইটি 1, কারণ এদের প্রত্যেকটা ভ্যালু প্রায় 42, এভারেজ 42 তার কাছাকাছি আছে। কিন্তু ভ্যারাইটি 2 এর ক্ষেত্রে এটার এভারেজের থেকে এভারেজ 42, তার থেকে স্ক্যাটার্ড অবস্থায় দেখো 30 আছে, 54 আছে, অনেক দূরে দূরে। তাহলে ইউনিফর্মিটির দিকে ভ্যারাইটি 1 ইজ মোর ইউনিফর্ম দেন ভ্যারাইটি 2, যদিও তাদের এভারেজ সেম। তাহলে এই যে ইউনিফর্মিটিটা আমি বুঝতে পারতেছি কিভাবে, যে তাদের অনেকগুলো ভ্যালু তাদের এভারেজ থেকে বেশ স্ক্যাটার্ড, বেশ দূরে, তাই না? এই কথাই বলা হচ্ছে there is a greater uniformity of yield in the first variety, whereas there is more variability in the yields of the second variety. The first variety may be preferred since it is more consistent in yield performance. তাহলে দুইটার মধ্যে কোন ভ্যারাইটি প্রিফার্ড করা হবে? মেবি সেটা হলো ভ্যারাইটি 1, কারণ তাদের yield পারফরম্যান্সটা মানে প্রতি পার মানে কেজি পার প্লট, প্রতি প্লটে যে কেজি পাওয়া গেছে, যে পরিমাণ ধান পাওয়া গেছে, এটা মোটামুটি ইউনিফর্ম, খুব বেশি এলোমেলো না। এখান থেকে আমরা কি কি পাইলাম? From the above example, it is obvious that a measure of central tendency alone is not sufficient to describe a frequency distribution. Frequency distribution এ measure of central tendency আমি যদি মিন বলে দিই, এটা দ্বারা সব তথ্য পাওয়া যায় না, এটা সব সাফিসিয়েন্ট না। আমি মোড বা মিডিয়ান বললেও এটা সাফিসিয়েন্ট না। তাহলে কি ইন এডিশন টু, এটার পাশাপাশি সেন্ট্রাল টেন্ডেন্সি মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সির পাশাপাশি উই শুড হ্যাভ এ মেজার অফ স্ক্যাটারনেস। আমাদের এই যে অবজারভেশন যে ফ্রিকোয়েন্সি ভ্যালুগুলো পাইলাম, তাদের স্ক্যাটারনেসটা আমাদের মেজার করতে হবে। তাহলে দ্য স্ক্যাটারনেস অর ভেরিয়েশন অফ অবজারভেশন ফ্রম দেয়ার এভারেজ, এভারেজ থেকে তাদের যে স্ক্যাটারনেস, এটাকে কি বলা হয়? ডিসপারশন। There are different measure of dispersion like the range. Range আছে, cartel ইয়ে আছে, deviation আছে, the mean deviation আছে, standard deviation আছে. Those are the different type of measurements under the umbrella of measure of dispersion. Okay, এই পর্যন্ত বুঝতে পারছো কিনা? হ্যাঁ,
জি স্যার। আচ্ছা, এই পরীক্ষা আসতে পারে মেজার অফ ডিসপারশন কাকে বলে, তো এখান থেকে তুমি দিতে পারো ক্যারেক্টারিস্টিক্স অফ এ গুড মেজার অফ ডিসপারশন, এইগুলো পয়েন্ট গুলা, যে ইট শুড বি রিজিডলি ডিফাইন্ড, মানে এটা একদম এই মেজার অফ ডিসপারশনের যে প্যারামিটারটা আমি বের করতে চাচ্ছি এটা একদম ক্লিয়ারলি ডিফাইন করা থাকবে, একদম টপ, মানে কোনো রকম খুঁত থাকবে না তাদের সংজ্ঞার মধ্যে। ইট শুড বি বেসড অন অল দি আইটেম, যতগুলো অবজারভেশন থাকবে পুরো অবজারভেশনটা নিয়ে আমাকে কাজ করতে হবে, কোনোটা বাদ দেওয়া যাবে না। ইট শুড নট বি ডিউলি এফেক্টেড বাই এক্সট্রিম আইটেমস। আমি যে ভ্যালুগুলো পাবো, অনেকগুলো ভ্যালুর মধ্যে কিছু ভ্যালু আছে খুব বেশি বা খুব কম, সেগুলো দ্বারাও যাতে, যদি আমার এই প্যারামিটার, আমি যেহেতু ওগুলো নিয়েও কাজ করব, কিন্তু আমার মূল ভ্যালুটাকে এই এক্সট্রিম আইটেম তেমন কোনো এফেক্ট করতে পারবে না। যদি না পারে তাহলে বুঝতে হবে যে এই মেজার অফ ডিসপারশন যে ভ্যালুটা আমি পেয়েছি এটা গুড, এটা ভালো। ইট শুড লেন্ড ইটসেলফ ফর অ্যালজাব্রিক ম্যানিপুলেশন, তার মানে আমি যে ভ্যালুটা পাইলাম মেজার অফ ডিসপারশন থেকে, যে সকল ভ্যালুগুলো পাবো, যেরকম যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ধরো পাইছি আমি, এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটার জন্য অন্যান্য অ্যালজেব্রিক ইকুয়েশন যে সকল জায়গায় স্ট্যান্ডার্ড ডেভিয়েশন লাগে সেখানে যেন সহজে ব্যবহার করতে পারি। আর ইট শুড বি সিম্পল টু আন্ডারস্ট্যান্ড এন্ড ইজি টু ক্যালকুলেট। এতগুলো পয়েন্ট যদি স্যাটিসফাই করে তাহলে সেই মেজার অফ ডিসপারশনটার আমরা বলবো এটা একটা গুড মেজার অফ ডিসপারশন। হ্যাঁ, এইগুলো যদি স্যাটিসফাই করে তাহলে দিজ আর, আরো একটা পয়েন্ট আছে কিনা না, পাঁচটা পয়েন্টই হলো মেজার অফ ডিসপারশনের ক্যারেক্টারিস্টিক্স, গুড মেজার অফ ডিসপারশন। ঠিক আছে, তাহলে এখন আমরা কিছু উদাহরণে যাই। মেজার অফ ডিসপারশন কি, তার ক্যারেক্টারিস্টিক্স কি বুঝলাম, তারপরে আমরা পড়বো রেঞ্জ কি। রেঞ্জ হলো যতগুলো ডাটা তোমার দেওয়া আছে এই ডাটাটার হলো সব থেকে বেশি ভ্যালু এবং সব থেকে লোয়েস্ট ভ্যালুর মধ্যবর্তী পার্থক্য, এটাই রেঞ্জ। একদম সহজ জিনিস। হ্যাঁ, তো এই যে ধরো এখানে, এখন এইটা দুই রকম ভাবে হতে পারে, যে মেথড হলো আপার বাউন্ডারি অফ দি হাইয়েস্ট ক্লাস, হাইয়েস্ট ক্লাসের আপার থেকে বিয়োগ দিব বাউন্ডারি অফ দি লোয়েস্ট ক্লাস, এভাবে রেঞ্জ বের করতে পারে। মেথড 2 থেকে মিড ভ্যালু অফ দি হাইয়েস্ট ক্লাস মাইনাস ভ্যালু অফ দি লোয়েস্ট, এটা ভাবে বের করতে পারি। উদাহরণস্বরূপ দেওয়া আছে ডিফারেন্ট টাইপ কটন, প্রতি মানে পাওয়া গেছে একটা প্লটে আর একটা প্লটে 9 10 ভ্যালু গুলো দেওয়া, তাহলে এখানে আমার ভ্যালু কত, ভ্যালু 9 বিয়োগ দিব 11, ভ্যালু 8 মাইনাস 3, রেঞ্জ কত, এই যে ডিসপ্লে দিল এই রেঞ্জ মধ্যেই সব থাকবে, এটা থাকবে রেঞ্জ। আচ্ছা, এরকম গ্রুপ ডাটা থাকে, এই দেখো দ্য রেঞ্জ ফলোইং 60 60, তাহলে আমাদের মেথড 1 ছিল হাইয়েস্ট অফ মাইনাস লোয়েস্ট লোয়ার, হাইয়েস্ট ভ্যালু কত তোর, তাহলে রেঞ্জ হবে, এই যে রেঞ্জ, রেঞ্জ একদম সহজ। তাহলে এর মেরিট, ডিমেরিট গুলো হতে পারি। মেরিট সহজ, যে এটা যায় সহজ করা যায়। এই টাইপস অফ লাইক কন্ট্রোল their forecast are analysis at range widely, ঠিক আছে, এর সাথে বেশি রেঞ্জ গুলা কোয়ালিটি ওয়েদারের ক্ষেত্রে এবং অ্যানালাইসিস। ডিমেরিট কি, ইট ইজ এফেক্টেড বাই আইটেম, মানে খুব এক্সট্রিম ভ্যালু দ্বারা ভ্যালুটা হয় বেসড অন টু এক্সট্রিম অবজারভেশন, জাস্ট দুই অবজারভেশন, মানে আমার থেকে যায় calculated from end class level, ক্লাস ইন্টার এগুলো ওপেন এন্ড। হ্যাঁ, যে এই যে ক্লাস ইন্টার কিন্তু এরকম এটা ক্লোজ বা 75, কিছু এই একটা দিয়ে তারপরে রেস্ট, এর কোনো ওপেন এন্ড বলে। বা আরেকটা ওপেন এন্ডের আরেকটা সংজ্ঞা আছে, সেটা হলো যে এটা অনেকটা সাইকোলজি টাইপের ডাটা অ্যানালাইসিস করার সময় লাগে, সেগুলোকে আমরা মধ্যে নিয়ে আসতে পারি না। এই জন্য এটা ওপেন এন্ড ক্লাস ইন্টারভেল যে সকল জায়গায় আছে সে সকল জায়গায় ক্যালকুলেট করা যায়, কেন রেঞ্জ ক্যালকুলেট করা যায় না। হুম,
এই যে সাইকোলজি বা মানুষের মতামত, এইগুলো যে স্ট্যাটিস্টিক্যাল ভ্যালুগুলো আছে সেগুলো কথা বলতেছে। ওপেন এন্ড ক্লাস ইন্টারভেলস, বা যে সকল ক্লাসগুলার কোনো একটা এন্ডে এসে, কোনো একটা রেঞ্জে এসে তার ধর 72 আনলিমিটেড এরকম, হ্যাঁ, এই টাইপের কিছু থাকলে যে ক্ষেত্রে আমরা রেঞ্জ বের করতে পারি না। ইট ইজ নট সুইটেবল ফর ম্যাথমেটিক্যাল ট্রিটমেন্ট। স্বাভাবিক রেঞ্জ নট সুইটেবল, ম্যাথমেটিক্যাল ট্রিটমেন্টে রেঞ্জ ব্যবহার করা হয় না। ইট ইজ ভেরি রিয়ারলি ইউজড মেজার, খুব কমনলি, মানে এটা খুব আনকমন, বা এটা খুব অল্প ক্ষেত্রে ব্যবহার করা হয়। তাহলে আমরা রেঞ্জ কি, রেঞ্জের মেরিট ডিমেরিটস গুলো আমরা দেখলাম। হুম, এখন আমরা মেইন জিনিসে চলে আসবো, এটাকে আমরা বলবো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা কি? এখানে কিছু আছে। ডিসক্রিট স্ট্যান্ডার্ড, এই অঙ্কটা 2-3 ভাবে করা যায়। এখানে 2টা সূত্র দেওয়া আছে, আমি 2টা সূত্র একটু দেখাই, যেটা সহজ মনে হবে সেটা দিয়ে করলেও হবে। হ্যাঁ, দাঁড়াও, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আচ্ছা, এই যে মেজার অফ ডিসপারশনের আর একটা শীট, এই 2টা শীটের থেকে এখানে ওই যে রেঞ্জ পড়েছি আমি, এখন আমি মেজার অফ ডিসপারশন গুলো তো এখানে, হুম, তোমরা, স্যার হ্যাঁ, আসসালামু আলাইকুম। স্যার একটু আপনার শীটগুলো না একটু বিভ্রান্ত কাজ করে, মানে কখন কোনটা দেন, একটু যদি কাইন্ডলি মানে আপনার শীটগুলো সবগুলো একসাথে একটু দিতেন আমাদের জন্য একটু ভালো হইতো। না, কোনো বিভ্রান্তির কারণ নেই, আমি সব শীট যা যা আছে দিয়ে দিছি। তোমরা ওই শীট গুলো ওপেন করলে বুঝতে পারবা যে আমি কোথা থেকে পড়িয়েছি। এই যে এখন এখান থেকে পড়াচ্ছি, এটা তুমি স্ক্রিনশট নিয়ে রাখলে তো তুমি ওই এই ফাইলগুলো ওপেন করলে তুমি বুঝতে পারবা, ফাইলের নাম দেওয়া আছে, সবই আছে। এটা 6 মেজার অফ ডিসপারশন, ওইটা মেজার অফ ডিসপারশন, সবই তো আছে। তো এখান থেকে না তুমি না, বের এটা তো ঠিক আছে, রেফারেন্স হিসেবে এটা পড়াচ্ছেন ঠিক আছে, বা এই সূত্র থেকে পড়াচ্ছেন, ওকে, হুম বাট হুম আপনি যে মেইনলি যে মানে স্লাইড গুলো পড়াচ্ছেন, মানে হুম যদি আপনার কাছে থাকে সবগুলো একসাথে একটু দিলে ভালো হইতো। সবগুলো একসাথে বলতে কি বোঝাচ্ছ? মানে সবগুলো অধ্যায়ের পিডিএফ যদি থাকে। তো সেগুলো তো আমি আমাদের ইসের মধ্যে দিয়ে দিছি, ওগুলো তুমি দেখোনি নাকি? আমাদের ওটা ইসের তো মধ্যে দেওয়া, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে তো দেওয়াই আছে। যা যা আমি পড়াচ্ছি বা পড়াবো সব দিয়ে দিছি আমি একবারে। ও আচ্ছা স্যার, তাহলে আমি একটু সরি ওগুলো স্যার। কোনোদিন খুলে দেখোনি মনে হয়। স্যার রিয়াজুল ভাই লাস্টে অ্যাড হয়েছেন তো এই জন্য ওগুলো পান নাই, আমরা কেউ শেয়ার করে দিব। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, মেজার অফ ডিসপারশনের এগুলো পড়ে ফেলবা। হ্যাঁ, এই আমি যেরকম, এটা মেজার অফ ডিসপারশনের কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে এই, তো সুতরাং এটা আমি আগে বলেছি, এগুলো পারবা। এই যে রেঞ্জ কিভাবে ক্যালকুলেট করে, এখানে ওই একই জিনিস। মেজার অফ ডিসপারশন দেখো, এটা এখানে একটা ছবি দেওয়া আছে, দেখো এটা চিকন, এটা একটু মিডিয়াম, আর এটা একদম ফ্ল্যাট, তাই না? তো চিকন সেটা লো ডিসপারশন, তার মানে এখানে অধিকাংশ মানে অবজারভেশন বলি আমি, মানে এক একটা ডাটা এর মধ্যেই থাকে, এটা বেশি ডিসপার্স না। কিন্তু মিডিয়ামটা একটু ডিসপার্স, হাই ডিসপার্স মানে একদম এরকম, তাই না? হাইলি ডিসপার্স, তার মানে অধিকাংশ ডাটা খুবই ডিসপার্স অবস্থায় আছে এখানে। এটা একটা চিত্র, এবং এর এভারেজটা যেখানে মিন দেওয়া আছে। এখন দেখো মেজার অফ ডিসপারশন, তো একটা হলো অ্যাবসলিউট মেজার, একদম অ্যাবসলিউট মেজারের মধ্যে রেঞ্জ কি, হ্যাঁ, তারপরে ভেরিয়েন্স, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, আর রিলেটিভ মেজার কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। রেঞ্জ কি আমি তোমাদের দেখাইছি, এটা নতুন করে এখানে দেখানো, এগুলো তোমরা পড়ে নিবা। এই যে এগুলো এগুলো তো দেখালাম, হাইয়েস্ট এবং লোয়েস্ট এর বিয়োগফলই হলো রেঞ্জ। হ্যাঁ, এরপরে আমরা এখানে ভেরিয়েন্স কাকে বলে, ভেরিয়েন্স, এই যে ভেরিয়েন্স, হ্যাঁ, শোনো, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমি বের করতে পারি, ভেরিয়েন্সও বের করতে পারি। হ্যাঁ, বের করা যায়। তা এখানে ভেরিয়েন্স দিয়ে শুরু, আর এর আগের চ্যাপ্টারে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কাকে বলে সেটা দিয়ে শুরু। ওকে, তা আমার মতে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সংজ্ঞাটা আমরা একটু জানবো, তারপরে ভেরিয়েন্সে এখানে আমি আসবো। হ্যাঁ, তো আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কাকে বলে, আচ্ছা এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সংজ্ঞা আছে কিনা এটা দেখে নিই। ভেরিয়েন্সের পরে তো অঙ্ক না নেই। দেখো স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা কাকে বলে,
স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মনে করো তোমার কাছে 10টা ডাটা দেওয়া আছে, হ্যাঁ, তুমি 10টা ডাটা পাইছো, এখন বললো যে এই ডাটার স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা বের করার জন্য। সিস্টেম হলো 10টা ডাটার প্রথমে আগে অ্যাভারেজ বের করে নিতে হবে, প্রথমে তার অ্যাভারেজ বের করে নিতে হবে, তার গড় কত, তার মিন কত, এটা বের করে নিতে হবে মিনটা। এই মিনটা আমি বের করে এই মিন থেকে প্রত্যেকটা ডাটার যে দূরত্ব, প্রত্যেকটা ডাটার যে দূরত্ব, এই মিন থেকে প্রত্যেকটা ডাটার যে দূরত্ব, সেই বিয়োগফলটার স্কয়ার করতে হবে, সেই বিয়োগফলটার স্কয়ার করতে হবে, তার যোগ করতে হবে, তার এভারেজ করতে হবে, এভারেজ করার পরে তার রুট নিলে আমি পাবো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তার মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কিছু না, মিন থেকে প্রত্যেকটা ডাটা কতটুকু বিচ্যুত সেটা নির্দেশ করে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এক কথায় 10টা ডাটা থাকুক আর 100টা ডাটা থাকুক, তার একটা এভারেজ আমি বের করব, সেই এভারেজ থেকে প্রত্যেকটা ডাটা কতটুকু দূরত্বে আছে সেটাই আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যদি খুব কম থাকে, ধরো 5%, তাহলে বুঝতে হবে ডাটাগুলো খুবই কাছাকাছি, কত পার্থক্য নেই ডাটাগুলার ভ্যালুর মধ্যে। আর যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বেশি থাকে তাহলে বুঝতে হবে কি ডাটাগুলো বেশ স্ক্যাটার্ড, তারা এভারেজ ভ্যালু থেকে একজন থেকে আরেকজনের বেশ পার্থক্য আছে। এটাই হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এই সূত্র আছে, ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দি পজিটিভ স্কয়ার রুট অফ দি অ্যারিথমেটিক মিন। তাহলে স্কয়ার রুট কার, কার স্কয়ার রুট? mean, arithmetic mean of the square of the deviation of a given observation from their arithmetic mean। বা তুমি যে কোনো জায়গা থেকে সংজ্ঞা নিয়ে নাও, আমার এই সংজ্ঞাটা একদম পছন্দ না, এখানকার যে সংজ্ঞাটা ভাল লাগে না, সহজ সংজ্ঞা ইন্টারনেটে অ্যাভেলেবেল আছে, সেখান থেকে একটা সংজ্ঞা নিয়ে নিলেই হবে। হ্যাঁ, what do you mean by standard deviation? ওকে, তাহলে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন তাহলে কি বোঝাচ্ছে? রুট অফ সামথিং, রুট অফ সামথিং, এটা আমি মনে করি এটা রুট, এই যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, হ্যাঁ, রুট অফ সামথিং। তাহলে এটা হলো, এটা এটা কি আমরা এরকমও বলতে পারি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইকুয়াল টু রুট অফ, এই অংশটাকে আমরা বলি ভেরিয়েন্স, এই অংশটাকে কি বলি? ভেরিয়েন্স। ভেরিয়েন্সের রুটটাকেই হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলে। বা আমরা যদি এই রুটটাকে উঠাই দিই, তাহলে ভেরিয়েন্স ইকুয়াল টু স্কয়ার অফ দি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ভেরিয়েন্স ইকুয়াল টু, এখানে দেখো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এই যে ভেরিয়েন্স মানে হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের স্কয়ার। আবার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে এই স্কয়ারটা উঠাই দিলে এখানে কি হয়ে যাবে? রুট এসে যায় না, এখানে রুট এসে যাবে। এই স্কয়ারটা যদি তুমি উঠাই দাও, এটা এটা যদি এটা ধরো উঠাই দিলা, তাহলে কি হবে? তখন ভেরিয়েন্সের উপর রুট চলে আসবে। তাহলে এই একই জিনিস। তাহলে আমার কথা হলো, আমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সংজ্ঞা কি জানলাম, তা আমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যদি বের করতে পারি তার স্কয়ার নিলেই ভেরিয়েন্স আসবে, বা ভেরিয়েন্স যদি বের করতে পারি তার স্কয়ার রুট নিলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আসবে। তাহলে আমরা এই ভেরিয়েন্সটা আগে বের করি। এই যে এখানে একটা সূত্র আছে, এখানে দেখো, আমরা ভেরিয়েন্সটা আগে বের করি। দেখো এখানে ফর্মুলা দেওয়া আছে, একটা হলো র অর আনগ্রুপ ডাটা, যেটা গ্রুপ করা নেই, র ডাটা। তোমার অনেকগুলো অবজারভেশন দেওয়া আছে, x1 x2 ডট 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 xn, টোটাল নাম্বার হলো n সংখ্যক অবজারভেশন দেওয়া আছে। তাহলে ভেরিয়েন্স সিগমা স্কয়ার, ভেরিয়েন্স মানে সিগমা স্কয়ার। পপুলেশন যদি হয়, ডাটাটা যদি পপুলেশনের ক্ষেত্রে হয়, তাহলে এই মিউটা হলো ওই x1 প্লাস x2 প্লাস x3 এরকম করে প্রত্যেকের এভারেজ, আর x1 হলো ওই ওই ডাটায় 1 থেকে সেই এভারেজের বিয়োগফল, তাদের স্কয়ার, এরকম করে যোগ করব x2 মাইনাস মিউ, তাদের স্কয়ার, এরকম করতে 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 করে ডিভাইডেড বাই নাম্বার অফ কি, এই যে n, নাম্বার অফ অবজারভেশন। এটা হলো পপুলেশনের ক্ষেত্রে। কিন্তু যদি ভেরিয়েশন এই পপুলেশন মধ্যে অন্য কোনো স্যাম্পল চিন্তা করি, তাহলে n-1, এই যে ভ্যালুটা আমি পাবো এটাই হলো আমার কি ভেরিয়েন্স। ঠিক আছে, তাহলে সিগমা স্কয়ার ইকুয়াল টু ভেরিয়েন্স, বা এস স্কয়ার ইকুয়াল টু, এটা একটা ভেরিয়েন্স। এটা হলো স্যাম্পলের ক্ষেত্রে, এটা হলো পপুলেশনের ক্ষেত্রে।
ফর আনগ্রুপ ডাটা, গ্রুপ ডাটার ক্ষেত্রে একদম সহজ, আমরা গ্রুপ থাকলে সেখানে ফ্রিকোয়েন্সি গুণ থাকবে, এই যে জাস্ট এটাই আছে, এখানে ফ্রিকোয়েন্সি f1 বা f2 এরকম করে ফ্রিকোয়েন্সি গুণ করা আছে, ঠিক আছে। এখন আমরা আমরা ইয়ে করি, যে এটা ইয়ে করি, এই যে জাস্ট আমরা মনে আছে তো এটাকে বলছিলাম যে ভেরিয়েন্সের উপরে যদি রুট দিই তাহলে সেটাই হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সিগমা ইকুয়াল টু বা এসডি ইকুয়াল টু রুট ওভার ভেরিয়েন্স, তাহলে এই ভেরিয়েন্সের উপরে রুট দিলে আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এটা ফর পপুলেশন, এটা ফর স্যাম্পল, এক কথায়। তাহলে ওইটার উপরে রুট। এখন আমরা গ্রুপ ডাটার ক্ষেত্রে আসি, ওই একই জিনিস, রুট থাকবে কিন্তু ভিতরে ওই যে আমার f1 f2 এই। এরপর আমরা এক্সাম্পলে আসি। আচ্ছা, এক্সাম্পলে আমি যেটা পেয়েছি যে বিলো গিভেন দ্য ওয়েট অফ 10 নিউলি বর্ন বেবিস, 10টা বাচ্চা হয়েছে একটা হাসপাতালে মনে করো, সেখানে তাদের ওজন দেওয়া আছে, এখানে এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত বের করতে বলতেছে। আচ্ছা, তাহলে এই ডাটাটা কি ডাটা আগে বলতে হবে, এটা কি গ্রুপ অর আনগ্রুপ ডাটা, কোনটা এটা? আনগ্রুপ ডাটা স্যার। এটা আনগ্রুপ ডাটা। আনগ্রুপ ডাটা, গ্রুপ তো না, এটা তো আনগ্রুপ, এখানে কোনো গ্রুপিং গ্রুপ নেই, এটা হলো ডিসক্রিট গ্রুপ আনগ্রুপ ডাটা, ডিসক্রিট আনগ্রুপ ডাটা। তাহলে এখন আমরা দেখো অঙ্কটা করি। অঙ্কটা কি, প্রথমে এভারেজ বের করতে হবে, মিন। এটা হলো এক্স বার, বা আমরা বলতে পারি এক্স বারের জায়গায় এই যে মিউ বা এক্স বার, হোয়াট এভার তুমি যেটাই দাও, এটা কোনো সমস্যা নেই। তো এই সূত্রটা কেন দিচ্ছি, এটা একটা স্যাম্পলের ক্ষেত্রে এক্স বার দিল আর পপুলেশনের ক্ষেত্রে মিউ দিল, যে কোনো কিছু হতে পারে। তাহলে দেখো এভারেজ দিলাম, সব কটা বেবি তাদের নাম্বার অফ বেবি দিয়ে ভাগ দিলাম, এভারেজ হলো 6.9, এটা হলো আমার এভারেজ। তাহলে এবার ভেরিয়েন্স বের করব, ভেরিয়েন্স ইকুয়াল টু কি বলেছে যে এক্স আই মাইনাস এক্স বার স্কোয়ার ডিভাইডেড বাই এন মাইনাস ওয়ান। তাহলে এক্স আই, প্রথম এক্স আই কত ছিল 7.5, তার থেকে বিয়োগ দেবো কোনটা 6.9, তাই না? মনে আছে সূত্রটা, এই যে এক্স আই মাইনাস এক্স বার, তাহলে 6.9 দিয়ে বিয়োগ দিয়ে যেটা পাবো সেটার হোল স্কোয়ার করব। এই যে দেখো 7.5 মানে 6.9 হোল স্কোয়ার প্লাস আই, তো এটা তাহলে আই এর মান 1 2 3 4 হতে পারে, এরকম করতে এন সংখ্যক। তাহলে এন মানে কত, এখানে এন মানে কত, এই ছোট এন মানে বলো তো, এন মানে কত, 10, 10টা অবজারভেশন না, তাহলে 4.5 মাইনাস 6.9, 10 এরকম করে পরপর পরপর সব যোগ করব, যোগ করে 10 মাইনাস 1 দিব, দিয়ে এখান থেকে আমি ভেরিয়েন্স পাবো কত, 3.36, 3.36। তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা কি হবে, ভেরিয়েন্সের রুট ওভার, তাই না, ভেরিয়েন্সের রুট। তাহলে 3.36 এর রুটটাই হলো আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, সেটা কত 1.83 পাউন্ডস এটা। তাহলে এই ভ্যালুটা দেখে আমি বুঝতে পারছি 1.83 পাউন্ডস, তাই না, এটা তার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তাহলে এখানে কি বলতে হবে, ইন্টারপ্রিটেশন কি, দ্য এভারেজ ভেরিয়েশন অফ দি ওয়েট অফ দি নিউলি বর্ন বেবিস ফ্রম দি মিন ওয়েট ইজ এত। তার মানে যতগুলো 10টা বেবি জন্ম করছে তাদের এভারেজ ভেরিয়েশনটা কি হবে, যে তাদের মিন ওয়েট থেকে 1.83 পাউন্ড, এতটুকু এর ভিতরে কমা বাড়া করতেছে। The average variation of weight of the newly born babies from the mean weight is 1.83 pounds. এই জন্য আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করছি, এটা পার্সেন্টেজ আকারেও নেওয়া যাবে। তো যাই হোক, এইভাবে আমরা বের করব। আচ্ছা, তাহলে আমরা আনগ্রুপ ডাটা, এবার একটা গ্রুপ ডাটা দেখি, যেটা গ্রুপ ডাটা কি বলতেছে, যে মান্থলি ইনকাম একটা কোম্পানির 5,000 থেকে 30,000 এবং তাদের নাম সংখ্যা হলো 7, 30 থেকে 35,000 পায় 10, এরকম করে একটা চার্ট বানানো হয়েছে, টোটাল এমপ্লয়ি 30 জন, তাই না? তাহলে আমরা আমাদের ওই সূত্রটার দিকে দেখতে হবে। এবার হলো গ্রুপ ডাটা, না গ্রুপ ডাটা সূত্র কোনটা, এই যে এটা ফর গ্রুপ ডাটা, কিচ্ছু না, একদম সেম জিনিস আগের মতোই, শুধু এখানে একটা কি করবে, ফ্রিকোয়েন্সি অ্যাড করতে হবে। তো ফ্রিকোয়েন্সি কোনটা, ফ্রিকোয়েন্সি হলো এই যে এটা, নাম্বার অফ রেসপন্ডেন্ট। তা দেখো ওরা করেছে একবারে বের করে নিছে,
এই যে ফ্রিকোয়েন্সির সাথে xi ওরা এখানে আমাদের দেখো মান্থলি ইনকাম দিয়েছে, নাম্বার অফ রেসপন্ডেন্ট, প্রত্যেকটা ক্লাসের মিড পয়েন্ট বের করেছে 17.5, তারপরে FI ইকুয়াল টু কত 122.5, 122.5। এটা তো বুঝতেছো? এখন আমার জি এই স্যার। যে এক্স বার আমি বের করবো, এক্স বারটা কি, এই যে এইগুলো যোগফল ডিভাইডেড বাই, হ্যাঁ একটু দাঁড়াও এক মিনিট। আসসালামু আলাইকুম আপা, কেমন আছেন? জি 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 বলেন। জি 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 হুম হুম, না পারি নাই, জি হ্যাঁ। এইটার মধ্যে হ্যাঁ আপা, ওই জন্য ওই যেদিন আমরা বায়োডাটা জমা দিছিলাম, হ্যাঁ তারপর থেকে আগস্টের, আমরা নভেম্বর থেকে শুরু করছি, 2019-এর নভেম্বর থেকে যত পাবলিকেশন সব আমরা আমাদের এই বায়োডাটার মধ্যে অ্যাড করে দিছি। হ্যাঁ, তো আপনি যেদিন আমরা বায়োডাটা গুলো জমা দিচ্ছি তারপরের থেকে যে পাবলিকেশন হয়েছে সব আপনি এই পর্যন্ত জমা দিবেন, মানে ওর মধ্যে দিয়ে দিবেন পাবলিকেশন গুলো। ঠিক আছে, জি বলেন। রিসার্চ ওয়ার্ক, হ্যাঁ রিসার্চ ওয়ার্ক হলো আমি ধরুন আমার পাবলিকেশন হয়েছে নভেম্বরে, আমি আমি যেভাবে দিছি 2019-এর নভেম্বরে পাবলিশ হয়েছে, হ্যাঁ ওই পাবলিকেশনটা আমি দিচ্ছি মানে ডকুমেন্ট হিসাবে। তাহলে এই রিসার্চটার ওই নভেম্বরে শুরু হয়নি, এটা নিশ্চয়ই 2019-এর জানুয়ারিতে দেখাইছি। যে জানুয়ারি মাসে আমি শুরু করছি কিন্তু এন্ড হয়েছে, শেষ হয়েছে ধরেন নভেম্বরে পাবলিশ হয়েছে, আমি অক্টোবরে শেষ হয়েছে, আর এটা পাবলিশ হয়েছে নভেম্বর। এভাবে বুঝছেন? এভাবে আমি ও এটা একদম ও বুঝছি বুঝছি না, এটা আমি একদম প্রথম থেকে শুরু করছি, প্রথম থেকে লাস্টের দিকে হলো মানে 2025-এর, আর আর ওই প্রথম দিকে দিছে হলো একদম আগে 2019 থেকে, এইভাবে দিছি। হ্যাঁ, জি জি জি, এটা উল্টাও দেওয়া যায়, আপনি যেটা বললেন এটাও করা যায়, 2025 থেকেও শুরু করে মানে আপডেট অবস্থা থেকে শুরু করে একদম আদি অবস্থা পর্যন্ত নিয়ে আসা। হ্যাঁ, আর 2019 এটাও করা যায়, কোনো সমস্যা নেই, দুটোই করা যায়। না না না, আমি শুরু করছি ওই রিসার্চিং কাজগুলা, ওই আমি দেখাইছি আর আমার পেপার গুলা, ওইগুলো পেপার, পেপার মানে রিসার্চ, তো পেপার গুলো এনে এনে ওখানে বসাইছি, এতটুকু শেষ হয়েছে, বাকিগুলো এখনো করিনি। আচ্ছা আপা, আপনি আমাকে পাঠাই দিন, আমি একটু ক্লাস নিচ্ছি, তো আমি আপনার পরে আনসার করবো। হ্যাঁ ঠিক আছে, ওকে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এই আচ্ছা, তোমরা শুনতে পাচ্ছ আমার কথা? জি স্যার। জি স্যার। আচ্ছা আচ্ছা, তো কার মাইক ফোনে ওপেন আছে, মাইক বন্ধ করো, শব্দ আসতেছে তো। হ্যাঁ আচ্ছা, তাহলে আমরা যখন গ্রুপ ডাটা আসবে তখন ওইটার ক্লাসের মিড পয়েন্ট গুলো বের করছি,
সেই মিড পয়েন্টের সাথে ফ্রিকোয়েন্সি করছি, সেই প্রত্যেকটা যোগফল দিয়ে নাম্বার অফ অবজারভেশন দিয়ে ভাগ করলে যেটা আসছে সেটা হলো আমার এক্স বার এভারেজ। এখন সূত্রের মধ্যে এই প্রত্যেকটা মানে ইয়ে থেকে কি বলে এক্স আই থেকে এক্স বার বাদ যাবে, প্রত্যেকটা থেকে বাদ যাচ্ছে। দেখো স্যার এটা স্যার হ্যাঁ, আপনি ওই যে এক্স বার এটা বাইর করছেন, এটা একটু স্যার টেবিলটা উপরে দেন, তাহলে আমাদের জন্য বুঝতে সহজ হবে, কারণ এটা টেবিলটা নিচে থাকে তো একটু। টেবিল কোথায় নিচ্ছে? টেবিল তো না স্যার, টেবিলটা হচ্ছে এই আপনার এক্স বার যেটা বাইর করলেন এটা হচ্ছে একটু উপরে দেন আপনার ওই যেই আপনার ওনারা যে টেবিলটা দিছিল আপনার ওই যে মিড পয়েন্ট বাইর করা বা এই টেবিলটা উপরে দেন। এটাই তো আছে এখানে। এই যে কোন টেবিলের কথা বলো? এটা না না এটা না স্যার, এটা না যে ওই আপনার যে এক্স বার বাইর করলেন যে স্যার আছে ওইটা ওই সাথে স্যার টিপলে আমাদের জন্য এক্স বারটা বুঝতে ইজি হয় আর কি। বা পাশে দেন স্যার। বা পাশে দিব। হ্যাঁ স্যার এক পাশে দেন, তাহলে হচ্ছে কারণ নিচে থাকাতে এটা হচ্ছে আপনার আপনার ক্যালকুলেশনটা তো আমরা আগে করতেছি টেবিলের মধ্যে মধ্যে, কিন্তু ওই যে আপনার এই যে এক্সপার্টটা বাইর করা তো হচ্ছে নিচে, এই জন্য আর কি একটু মানে বুঝতে একটু ডিফিকাল্ট হচ্ছে আর কি। এই এই এক্স বারটা, এই যে হ্যাঁ এটা থেকে এক্স বারটা আমি এখানে ক্যালকুলেট করছি, সেই এক্স বারটা থেকে এই এটা একটু স্যার ডাইন পাশে বা বাম পাশে দেন টেবিলে স্যার। এইখানে ডান পাশে জায়গা নেই তো, কোথায় দেবো আমি? এটা তো কাগজ এই পর্যন্তই, ডান পাশে বামে দেওয়া তো উপায় নেই। হুম, কবির এটা বুঝে নাও, এটা তো তোমার এক্স বার মান এই সাইডে দিছে স্যার, এখন ইকুয়াল কি করার একই কথা। আচ্ছা এখন এক্স আই থেকে এক্স বার আমি বিয়োগ দিলাম, তাহলে এটা পাইলাম। এরকম করে প্রত্যেকটা পাবো। এটার আবার স্কোয়ার এবং মানে এটার স্কোয়ারের সাথে এফ ওয়ান গুণ করলে এত পাবো। এখন আমার যে ইকুয়েশন, এই যে আমার যে দেখো এই যে আমার অরিজিনাল যে ইকুয়েশন, যে আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সূত্র আমার মনে আছে, তাহলে আমার এই যে সামেশনটা হলো যে এই যে 29666.67 ডিভাইডেড বাই n মাইনাস ওয়ান, এন কত 30 মাইনাস ওয়ান, তার রুটটা হলে এই যে 31.98 টাকা। এভারেজ ভেরিয়েশন অফ দি মান্থলি ইনকাম অফ দি রেসপন্ডেন্ট ফ্রম দি মিন ইনকাম ইজ এত এভারেজ ভেরিয়েশন। তাহলে এভারেজ ভেরিয়েশন আমার 31.98। তাহলে এটাই হলো আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তাহলে ভেরিয়েন্সটা কি? ভেরিয়েন্সটা আর কিচ্ছু না, ভেরিয়েন্সটা হলো কি এই মাঝখানেটুকু রুট ছাড়া, এইটাই হলো ভেরিয়েন্স, তাই না? এটা হলো ভেরিয়েন্স। আচ্ছা তোমরা যদি বলা হয় যে এই মান্থলি ইনকাম এটার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 31.98, আচ্ছা যদি এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 31.98 না হয়ে কথার কথা আমি বলতাম এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হয়েছে 10 পয়েন্ট সামথিং, ধরো 10, তাহলে এই কোম্পানিটা ভালো নাকি 10 যার আছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সেই কোম্পানিটা ভালো হবে? কোনটা ভালো হবে? হ্যাঁ, একটা এই কোম্পানি যেটা এখানে দেওয়া আছে যে মান্থলি ইনকাম, সেখানে টোটাল এমপ্লয়ি 30 জন, এদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বললো 31.98, আমি ধরে নিলাম এটা 32 আবার আরেকটা কোম্পানি, যে কোম্পানি আমি ক্যালকুলেশন করে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেখলাম 10, তাহলে কোন কোম্পানিটা ভালো? স্যার 10 যেটা এটা ভালো হবে। 10, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা জি স্যার। আচ্ছা, আমরা শুধু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেখে মন্তব্য করতে পারি না, কিন্তু যদি মনে করি সব ঠিকঠাক আছে, সবই আছে, তাহলে 10টাই ভালো হবে, কারণ তাদের তখন স্যালারির পার্থক্যটা 30 জনের মধ্যে খুবই কম, তার এভারেজ থেকে খুবই কম, দ্যাট ইজ গুড। কিন্তু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন থেকে দুইটা জিনিসের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন থেকে বলতে পারে না, এমন হতে পারে এদের স্যালারি স্ট্রাকচার তো 5,000 থেকে 1,30,000, কিন্তু আমি আর একটাই করলাম যেখানে তাদের স্যালারি স্ট্রাকচার 5,000 থেকে 50,000, তাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন খুব কম কিন্তু স্যালারি তো কম, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কম হয়েছে সেটার, কিন্তু স্যালারি খুব কম। তাহলে ওই কোম্পানিতে এমনি স্যালারি কম, তাই মানুষ ওইদিকে যাবে না। তার মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেখে স্যালারি কেমন এটা তো আর মাপতে পারতেছি না আমি। স্যার তাহলে দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে রেঞ্জ আর একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তাই তো? এই তো গুড, রেঞ্জ থাকলে লিমিটেশন কিছু থাকবে।
রেঞ্জ থাকলে আমি বুঝে ফেলবো যে না এটা তো তাহলে এটা ভালো, তাই না? অল্প স্যালারির কোন জায়গায় যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বেশি হয় তাহলে সেটা আরো খারাপ। এমনিতে স্যালারি অল্প, রেঞ্জ কম, আবার তার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অনেক বেশি। আবার হাই স্যালারি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কম, তাহলে সেটা সব থেকে ভালো। এই জন্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সবসময় ট্রুলি শুধু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পুরো রিপ্রেজেন্ট করে না, ওই পুরো পিকচারটা, ওই ডাটার পিকচারটা পুরো রিপ্রেজেন্ট করে না। আচ্ছা, যেহেতু এরকম করে না, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন থেকে দুইটা ডিফারেন্ট জিনিস, দুইটা ডিফারেন্ট ইউনিট বা দুটো, সেই ক্ষেত্রে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যেহেতু করে না, সেহেতু আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটাকে আমরা একটা কাজ করি এটা করার আগে, সেটা হলো এই ভেরিয়েন্সটা থেকে আমরা, মানে ভেরিয়েন্সটাই তো আসলে মূল জিনিস, ওটা রুট করলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এই আর কি। তো কোএফিসিয়েন্ট ভেরিয়েন্স এর একটা কে বলে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স, এটা বের করতে গেলে সিস্টেম হলো যে ওই যে পপুলেশনের ক্ষেত্রে যেরকম মিন, তারপর স্যাম্পলের ক্ষেত্রে যেরকম এই যে বার, তো এটা বের করতে গেলে সিস্টেম হলো সিগমা কি, তার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ডিভাইডেড বাই দি তার এভারেজ ইনটু 100। এটা না 100 বলে, এটা পার্সেন্টেজ করে দেয় কোএফিসিয়েন্ট। হ্যাঁ, বা আমরা এটাকে পার্সেন্টেজ বানাই ফেলে, এটা তো একটা কোএফিসিয়েন্ট, তাই না? সিগমা বাই মিউ। এখানে ওরকম স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে তার এভারেজ দ্বারা করলে আমরা তার কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন পাই। আচ্ছা, এইখানে এবার আমাদের এই পর্যন্ত আসে, এবার এখানে চলে আসে, ওই একই জিনিস আমি এখানে একটু দেখাবো। হ্যাঁ, একই জিনিস দেখাবো। আচ্ছা, দেখো এই যে একটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি আমরা তো জানি, এইটা হলো ভেরিয়েন্স, তার রুটটাই হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, বা ভেরিয়েন্স ইকুয়াল টু স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের হোল স্কয়ার। আচ্ছা, এখানে ওরা তিনটে সূত্র দিয়ে দিয়েছে, একটা হলো এই যে লেখা রয়েছে এখানে একটা সূত্র, এটা জেনারেল সূত্র, বলতেছে ডিসক্রিট ডাটার ক্ষেত্রে এরকম সূত্র, কন্টিনিউয়াস ডাটার ক্ষেত্রে এরকম সূত্র। এখানে ডি বলতে এক্স মাইনাস এ বাই সি, সিটা হলো ক্লাস ইন্টারভেল, আর এটা হলো তার সেই পুরো ফ্রিকোয়েন্সির অ্যাভারেজটা, যতগুলো থাকবে তার অ্যাভারেজ। আমি অঙ্কে গেলে বোঝা যাবে। ধরো এখানে আমাদের বলতেছে যে the weight of 5 earheads of sorghum, মানে এটা মনে করো 5টা ডিফারেন্ট টাইপের সাইজের, বা 5টা একটা একটা ফসলের মধ্যে 5টা ধানের শীষ টাইপের এরকম 5টা নিলা, 1 2 3 4 5 এরকম নিলা। ফাইন্ড দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে বলতেছে এর। তাহলে এটা একটা কি মানে আনগ্রুপ ডাটা টাইপের, তাই না? তো ওরা প্রথমে যে করলো, তাদের ওজন দিল, প্রত্যেকটা ধানের শীষের ওজন, তার স্কয়ার দিল, এবং এই ওজনের যোগফল আর স্কয়ারের যোগফল, এটা এখানে ভ্যালু বসাই দিলে ডাইরেক্ট স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের হয়ে গেল। এই যে সামেশন অফ এক্স স্কয়ার, আবার এখানে সামেশন অফ এক্স হোল স্কয়ার ডিভাইডেড বাই এন, আর টোটাল ডিভাইডেড বাই এন মাইনাস 1। তাহলে এখান থেকে আমার তার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের হয়ে গেল। ডিসক্রিট ডিস্ট্রিবিউশন, এখানে ওরকম বলতেছে সিজেমি যে আছে এরকম 50টা সিডের ইল্ড দেখাইছে, যে এখানে বলতেছে 3 গ্রাম ওজন 4টা বীজের, এরকম 6 গ্রাম ওজন আর 4টা বীজের, এরকম করে বিভিন্ন বীজের ওজন দেখানো হয়েছে। তাহলে এখানে ওরা ফ্রিকোয়েন্সিটা দিছে, ফ্রিকোয়েন্সির সাথে এক্স গুণ করছে, এই যে ইল্ড, আর এই এক্স স্কয়ার গুণ করছে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এখানে দেখাইছে, সূত্রটা কি এফ এক্স হোল স্কয়ার আর এফ এক্স ডিভাইডেড বাই এন হোল স্কয়ার। দেখো এখানটা এটার মধ্যে এটার পার্থক্য আছে, এখানে হলো এই যে এক্স স্কয়ার এটা আর এক্স, দেখো এই এক্স স্কয়ার হলো এটা, আর এক্স কত 570, একে হোল স্কয়ার দিছে, এন কে হোল স্কয়ার দিনে, এনটা কত 5, কিন্তু এখানে এই পুরোটার হোল স্কয়ার, কিন্তু এফ এক্স ডিভাইডেড বাই এন পুরোটার হোল স্কয়ার, এখান থেকে আমি পাইছি 1.167 গ্রাম। এটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ফর এই যে ডিসক্রিট ডিস্ট্রিবিউশন, এরকম এটা ডিস্ট্রিবিউশন আছে বাট ডিসক্রিট। কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন এই যে দেওয়া আছে, বিভিন্ন 2.5 থেকে এটা 3.5 হবে, 3.5 থেকে 4.5 এরকম দেওয়া আছে, এবং নাম্বার অফ প্ল্যান্টস 4টে প্ল্যান্ট, তাদের থেকে যে সিড পাওয়া গেছে সেটার ওজন এই রেঞ্জের মধ্যে, 6টা প্ল্যান্ট থেকে এরকম, 15টা প্ল্যান্ট থেকে এরকম। তাহলে এটা একটা
কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন বা আমরা গ্রুপ ডাটা বলতে পারি, এটা গ্রুপ ডাটা, এটাও একরকম গ্রুপ ডাটা, ডিসক্রিট গ্রুপ ডাটা একরকম এটাকে বলে। হ্যাঁ, এই যে তাহলে হলো একটা কন্টিনিউয়াস গ্রুপ ডাটা। তাহলে এখানে আমার সেই ওজনের ডিস্ট্রিবিউশনটা দিলাম, ফ্রিকোয়েন্সি দিলাম, দিয়ে তার মিড পয়েন্ট বের করলাম। দেখো এই যে এই পর্যন্ত তার মিড পয়েন্ট বের করলাম, তারপর ডি বের করলাম। ডি মানে কি, এক্স মাইনাস এ বাই সি, সিটা হলো কি ক্লাস ইন্টারভেল, ক্লাস ইন্টারভেল হলো 1, আর এক্সটা আমরা মিড পয়েন্ট জানি। আর এটা কি, এই যে এটা হলো অ্যাজিউমড মিন। অ্যাজিউমড মিন মানে কি, এই দেখো অ্যাজিউমড মিন আমার কত আসছে 5, তাই না? এই যে মিড পয়েন্ট যেটা আছে, এই মিড পয়েন্টের টোটাল এবং তার নাম্বার অফ ইয়ে দ্বারা ভাগ করলে এই অ্যাজিউম মিনটা পাওয়া যায়। দেখো 3 4 5 6 7, টোটাল যোগফল 25। টোটাল আমার নাম্বার অফ গ্রুপ কয়টা, 1 2 3 4 5, এটাতে ভাগ করলে 5 5 25, এটাই তার অ্যাজিউমড মিন। এই অ্যাজিউম মিনটা বিয়োগ দিলে আমার এই ঘরে ডি এর মান, তারপর ডিএফ আর ডি স্কয়ার এফ দিয়ে এই সূত্রের মধ্যে বসালে আমি পাবো 1.1677, এটাই তার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তাহলে মেরিট ডিমেরিট অফ দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমি স্যার ইয়ার মানটা বুঝি নাই, অ্যাজিউম মিনটা কোনটার ইয়ার মান হ্যাঁ ইয়ার মান কিসের মান, কিসের মান? স্যার বুঝি ইয়ার মানটা যে স্যার 5 অ্যাজিউম মিন স্যার, অ্যাজিউম মিন মনে বলছিল বুঝে নাই। অ্যাজিউম মিন, আচ্ছা অ্যাজিউম মিনটা এই যে অ্যাজিউম মিনটা 5। হ্যাঁ, এই সূত্রের মধ্যে ডি এর এখানে যে এ এ এই 5টা বসাতে হবে এখানে। তাহলে এটা কত, এটা বের করব কিভাবে? সেটা হলো এই যে মিড পয়েন্ট আমরা যেটা পাইছি, এটার এভারেজ কে নাম্বার অফ ইয়ে দ্বারা ভাগ দিলে তুমি অ্যাজিউম মিন পেয়ে যাবা। হ্যাঁ, তাহলে অ্যাজিউম মিন এখানে টোটাল কত 25, আর নাম্বার অফ ইয়ে কত 1 2 3 4 5, 5 দিয়ে 25 ভাগ দিলে 5 হয় না? এই এটা হলো তার অ্যাজিউম মিন। এটা আমি কিন্তু দেখো, আমি কিন্তু এটা 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 তুমি এইভাবেও করতে পারো, আবার এই যে এখানে এই যে আমরা এখানে যেটা করেছি এই যে এইভাবেও করতে পারো। দুইটা যেটা মনে চায়, যেটা তোমার কাছে সহজ মনে হবে সূত্র মনে রাখার জন্য তুমি সেটা ইউজ করবা। ওকে, যেটা তোমার মনে হবে। আমি এটাও দেখাইছি, সাথে সাথে এইটাও তুমি এখানে করতে পারো। তো যাই হোক, আমরা এইখানে মেরিট ডিমেরিট অফ দ্য স্ট্যান্ডার্ডেশন আমরা পড়ে নিব। এটা তো মানে একই জিনিস। তাহলে দ্য স্কয়ার অফ দি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা কি, ভেরিয়েন্স। এটা তো আগে স্কয়ার অফ দি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এই যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের স্কয়ার করলে ভেরিয়েন্স পাওয়া যায়। কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্সটা কি, এই যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে তার মিন দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে আমরা এটা কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স পাই। কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স করি যে কিছু শুধু স্ট্যান্ডার্ড দেখে আমরা বলতে, এটা কি ডিফারেন্ট প্যারামিটারকে যদি আমরা কম্পেয়ার করি, এই যে এখানে উদাহরণ দেওয়া আছে দেখো, বলতেছে দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ অ্যান অ্যাবসলিউট মেজার অফ ডিসপারশন। ডিসপারশনের একটা পরম ভ্যালু, এটা এটা অ্যাবসলিউট মেজার, এটা কোনো একটা কম্পেয়ার করা যায় না এটা দিয়ে। It is expressed in terms of units in which the original figures are collected and stated. The standard deviation of a height of a plant, কোন একটা প্ল্যান্ট দেওয়া আছে তার হাইট আছে, এটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সাথে আরেকটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ দ্য ওয়েট অফ দ্য গ্রেন, ওই একই প্ল্যান্টের যে গ্রেন পাবো তার মনে করো ওয়েট দেওয়া আছে, সেই ওয়েটের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আছে আর হাইটেরও স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আছে। এই দুইটা দেখে আমি কিন্তু, যেহেতু দুইটা ডিফারেন্ট ইউনিট, এটা কম্পেয়ার করা যায় না স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেখে। একটা হলো হাইটে আর একটা হলো কিসে, ওয়েটে, দুটো ডিফারেন্ট। তাহলে আমাদের কি করতে হবে, এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটাকে এমন কিছু করতে হবে যেটা রিলেটিভ হবে, কনভার্টেড ইনটু দ্য রিলেটিভ মেজার অফ ডিসপারশন। এই দুটোকে কম্পেয়ার করতে গেলে ডিফারেন্ট ইউনিট বলে হচ্ছে না, তাই এটাকে আমরা একটা রিলেটিভ ইউনিটে কনভার্ট করব, সেটার নামই হলো কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। তাহলে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশনের সংজ্ঞা হলো, কিভাবে বের করব, এসডি তার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ডিভাইডেড বাই দি মিন ইনটু 100। তো যখন এটা হবে তখন আমরা বলতে পারবো যে এই দুই মধ্যে কম্পেয়ার করতে পারবো। যার কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন কম সেটা তত বেশি কি, it indicates that the group is less variable, more stable, more uniform, more consistent, more homogeneous. আর যার কোএফিসিয়েন্ট ভেরিয়েশন বেশি সেটা more scattered, more unstable, more heterogeneous, more কি বলে মানে
মোর কি বলে ডিসইউনিফর্ম এবং সেটা লেস রিলায়েবল। হাউএভার এভাবে বের করতে দুটো উদাহরণ এখানে দেওয়া আছে, এই দুটো উদাহরণ দেখলে বুঝতে পারবো। এরকম ওরা বলতেছে এখানে যে কনসিডার এ মেজারমেন্ট অন ইল্ড এন্ড প্ল্যান্ট হাইট অফ এ প্যাডি ভ্যারাইটি। একটা প্যাডির ভ্যারাইটির ইল্ড কত, হাইট কত, এটা দি mean and standard deviation of yield are 50 kg and 10 kg respectively। তাহলে কি মিন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত, 50 কেজি এবং 10 কেজি। একটা ধানের বলতেছে যে তার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 10 কেজি এবং তার মিন হলো 50 কেজি। আর হাইটের ক্ষেত্রে ওই ধান গাছেরই হাইট 55 ধরো এখানে সেন্টিমিটার তার হাইট, এবং তার পাই হলো তার কি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তাহলে এখন আমরা কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন এখানে বসাই দিই। ইল্ডের ক্ষেত্রে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স হবে তার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ডিভাইডেড বাই মিন ইনটু 100, 20%। আর হাইটের ক্ষেত্রে হবে 5/50 ইনটু 100, তাহলে 9.1%। তাহলে এখন দেখো দুইটা কিন্তু আলাদা, একটা ওজনে আর একটা হাইটে, কিন্তু দুইটার কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স দেখে আমি একটা কমেন্ট করতে পারবো, এখন কম্পেয়ার করতে পারবো। কিন্তু আগে শুধু 10 আর 5 দেখে কিছুই কম্পেয়ার করা যেত না। এখন দেখে আমি কম্পেয়ার করতে পারতেছি এটার কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স বেশি, এটার কম, তাহলে বুঝতে হবে হাইটের ক্ষেত্রে এই প্ল্যানটা দেখা যাচ্ছে যে এই প্ল্যান্টের এটা মোর ইউনিফর্ম, মোর হোমোজিনিয়াস এবং মোর হলো কি বলে মোর রিলায়েবল দেন দি then the weight of the কি বলে weight of the crop, যেরকম ইল্ড, এই ইল্ড মানে তার ধানের যে পরিমাণ ধান উৎপন্ন হয়েছে, হ্যাঁ, সেটার থেকে সেটা আরো আরো রিলায়েবল না। মানে এই ধান গাছটা এমন যে তাদের হাইট গুলো খুবই ইউনিফর্ম, মোটামুটি ইউনিফর্ম, কিন্তু এই ধানটা যখন আমি লাগাইতেছি তখন প্রতি বিঘাতে আমার 50 কেজি করে আসতেছে। এরকম আমি যদি 10টা জায়গায় লাগাই তো সেখানে দেখা গেল প্রত্যেক বিঘাতে কখনো 50, কখনো 40, কখনো 30। তার মানে এটার ইউনিফর্ম না, মানে এটা লেস রিলায়েবল, এটা যে সব জায়গায় একই রকম কাছাকাছি আসবে এরকম আসতেছে না। তাহলে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স দেখে আমি বলতে পারবো যে এটা কতটা ইউনিফর্ম, কতটা হোমোজিনিয়াস, কতটা স্টেবল, এটা বলতে পারবো। তাহলে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশনটা বুঝছি, তাই না? আচ্ছা, এখানে ছোট ছোট কিছু কোশ্চেন আসে, আমরা দেখি। which measure is affected most by the presence of extreme values? এক্সট্রিম ভ্যালু দ্বারা সবথেকে বেশি এফেক্টেড হয় কি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এগুলা। তারপরে ভেরিয়েন্স অফ স্কয়ার, স্কয়ার ভেরিয়েন্সটা কি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। if the coefficient of variation of a variety 1 is 30%, variety 2 is 20%, then variety 2 is more consistent, মানে এটা বেশি হোমোজেনিয়াস কারণ এর কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন কম। তাহলে এই কথাটা ট্রু। অনেকগুলো দেওয়া আছে ডাটা সেট, এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ভ্যালু কত, 0, কারণ প্রত্যেকে সেম, এখানে কোনো এদের এভারেজ থেকে এদের কোনো বিচ্যুতি নেই, তার মানে এটা সত্য, এই কথাটা সত্য যে এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 0। অ্যাবসলিউট মেজার অফ ডিসপারশন উইল হ্যাভ দ্য অরিজিনাল ইউনিটস, হ্যাঁ, অ্যাবসলিউট মেজার অফ ডিসপারশন তাদের অরিজিনাল ইউনিটস থাকে, এটা সত্য, ট্রু। আর মিন ডেভিয়েশন ভ্যালু ফর এ সেট অফ ডাটা ক্যান টেক ইভেন নেগেটিভ ভ্যালু, ফলস। তাহলে আমরা এখানে কিছু ছোটখাটো ইয়েগুলো আছে, এগুলো হোয়াট ইজ কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন, এর ইউজ কি, ডিসপারশন কাকে বলে, ডিফারেন্স বিটুইন অ্যাবসলিউট মেজার এন্ড রিলেটিভ মেজার অফ ডিসপারশন। অ্যাবসলিউট মেজার হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা ভেরিয়েন্স, আর রিলেটিভ মেজার অফ ডিসপারশন হলো কি কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স। এরকম হাউ টু ক্যালকুলেট স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ফ্রম রো অর আনগ্রুপ ডাটা, এটা যে কোনো ছোট দুটো উদাহরণ দিলেই আমরা বলতে পারবো। তাহলে এখান থেকে তোমরা এই যে কাকে বলে সংজ্ঞা কি, ডিমেরিটস মেরিটস গুলো কি, কিছু ছোট ছোট উদাহরণ এখানে এমসিকিউ নিতে পারবা। আর যদি তোমার এই সূত্রটা ইউজ মনে হয়, সহজ মনে হয়, তাহলে এখান থেকে সূত্র নিয়ে করবা। আর যদি তোমার এই সূত্রটা সহজ মনে হয় তাহলে তুমি এখান থেকে নিয়ে করবা। আমার কাছে অঙ্কের ক্ষেত্রে এই সূত্রটা সহজ মনে হয়, যে এখানে যেটা আছে এটা অঙ্কের ক্ষেত্রে, বাকি অন্যান্য সংজ্ঞা টঙ্গা ওই 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 পিডিএফ ফাইল থেকে পড়লে ভালো হবে। তাহলে আমরা কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশনটা বুঝলাম, তাই না? এই এখন আমরা যে কোনো, আমি একটু শর্টে এটা বলে নিই,
যে স্কিউনেস মানে বিচ্যুতিটা কেমন, শেপ ক্যারেক্টারিস্টিক্স, আমার এই যে ডিস্ট্রিবিউশনের শেপ যেটা এরকম একটু মেইন থেকে যে এটা নেগেটিভ, এটা হলো সিমেট্রিক, মাঝখান থেকে ভাগ করলে দুই দিকে সেম, পজিটিভ হলো লেফটে একটু বেশি ডাটা আছে, এরকম যদি হয় স্কিউনেস বলে। এই মেজার অফ স্কিউনেসটা আমরা কিভাবে বের করব? আর একটার নাম হলো কুর্তোসিস, তাই না? আগে স্কিউনেস দেখি। স্কিউনেস বলছে নরমাল ডিস্ট্রিবিউশন, যেটা এই যে নরমাল, এটা সিমেট্রিক এবং এক্ষেত্রে স্কিউনেস 0 হয়, মিন মিডিয়ান মুড সব সেম। কোন একটা ডিস্ট্রিবিউশন উইথ এ সিগনিফিকেন্ট পজিটিভ স্কিউনেস, মানে কোনটা, এই যে পজিটিভ স্কিউনেস যদি হয়, তো সেক্ষেত্রে হ্যাজ এ লং রাইট টেল, এই ডান দিকে এরকম ছোট একটা লম্বা লেজের মতো থাকে, লং রাইট টেল, সেক্ষেত্রে স্কিউনেস হবে গ্রেটার দেন 0, সেখানে মিন সব থেকে বড়, মিডিয়ান আর তার থেকে একটু ছোট, মুড তার থেকে একটু ছোট। ঠিক তার উল্টোটা হলো নেগেটিভ স্কিউনেস। নেগেটিভ স্কিউনেস ঠিক তার উল্টোটা, এখানে স্কিউনেস হলো লেস দেন 0, আর সব থেকে ছোট মিন, তার থেকে একটু বড় মিডিয়ান, তার থেকে বড় মোড। তাহলে স্কিউনেস এর সূত্র হলো, এখানে দুই ধরনের সূত্র আছে, একটা হলো পিয়ারসন কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস, একটা বাউলিস কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস। পিয়ারসন স্কিউনেস কি 3 দিয়ে মিন মাইনাস মিডিয়ান স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তাহলে আমার মিন জানা থাকলে, মিডিয়ান জানা থাকলে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে করলে আমি এই স্কিউনেস পাবো। আর একটা হলো বাউলিস কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস Q3 Q2, এটা Q3 Q2 Q1 টা কি বলতো? সেই কার্টেল আমি এর আগের ক্লাসে পড়াইছি। তাহলে Q1 হলো 25%, Q3 হলো 75%, আর Q2 হলো 50% কার্টেল। 50% মানে তার কি মিডিয়ান। তাহলে যে স্কিউনেস, ধরো এখানে একটা সূত্র দেওয়া আছে, মিন একটা ডিস্ট্রিবিউশনের মিন এত, মিডিয়ান এত, তার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এত, Q1 29.50, Q3 দেওয়া আছে। এই ডিস্ট্রিবিউশনটা স্কিউনেটটা পজিটিভ নাকি? যদি হয় তাহলে তার স্কিউনেস ভ্যালু কত বের করতে বলতেছে। তাহলে এখানে স্কিউনেস আমি বসাই দিচ্ছি, মিনের ভ্যালু দেওয়া আছে, মিডিয়ানের ভ্যালু দেওয়া আছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া আছে, পাইছি কত? 0.42। এটাকে বলে পিয়ারসন কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস। আচ্ছা, বাউলিস কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস কি? এখানে বলতেছে Q3 দেওয়া আছে আর Q1 দেওয়া আছে, যে Q1 এবং Q3 দেওয়া আছে, তাহলে Q2 টা কোনটা? Q2 কোনটা? এই যে সূত্রের মধ্যে আমার Q2 আছে না, এই যে সূত্র, তাহলে এই Q2 টা ভ্যালুটা কোনটা? কে বলতে পারবে তাড়াতাড়ি? সময় নেই, বলো Q2 কোনটা? হ্যালো, তোমরা কি আসো অনলাইনে? জি স্যার আছি। Q2 বলতে পারছো না? না স্যার। Q2 50 না স্যার? 50 কোথায় লেখা আছে এখানে? স্যার এটা তো ফর্মুলায় বসাই বের করতে হবে। না না, বের করা লাগবে না, আমরা পড়ছি না কার্টেলের ক্ষেত্রে, তুমি আগের ক্লাসটা দেখোনি তো। Q1 হলো কার্টেলে, Q2 বলতে কি বোঝায়? Q2 মানে তার 50%, মিডিয়ানটাই তার Q2, এটাই তো পড়াইছে এতদিন ধরে। 50% টা হলো তার মিডিয়ান। Q1 যদি এত হয়, Q3 এত হয়, তাহলে মিডিয়ানটাই তার Q2। দেখো সূত্রের মধ্যে Q2 হলো যে 30.58, Q2 হলো 30.58, মিডিয়ানটাই তার Q2, এক্ষেত্রে হলো 0.17। তাহলে স্কিউনেস এর ভ্যালু দুই ক্ষেত্রেই পাইছি কত? শূন্যের থেকে বেশি। সূত্রের মধ্যে কি ছিল? যে 0 থেকে বেশি হলে এটা পজিটিভ স্কিউনেস, তাই না? তাহলে দেখো, এবং সেক্ষেত্রে প্রথমে সব থেকে বেশি হলো মিন 30.89, মিডিয়াম কত একটু ছোট 30, আর মোড হলো আরো ছোট। তাহলে এখান থেকে এটা লিখতে হবে যে এটা পজিটিভলি স্কিউড ডিস্ট্রিবিউশন এবং এর কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস ইজ গ্রেটার দ্যান 0, এবং দ্য ভ্যালু অফ দ্য স্কিউনেস ছিল 0.42 অথবা 0.17, যে পদ্ধতিতে তুমি করো না কেন। কুর্তোসিস হলো এরকম, লিপ্টো, এটা তিনটা ভাগে ভাগ করা যায়। এখানে হলো ডাটা কোথায় কনসেন্ট্রেট বেশি, লিপ্টোকর্টিক, যেটা লেপ্টোকর্টিক, বা আমরা এটা লেপ্টোকার্টিকও বলতে পারি। লেপ্টোকার্টিক যেটা, সেখানে দেখো খুবই হাই ফ্রিকোয়েন্সি গুলো খুব অল্প জায়গার মধ্যে, মেসোটা একটু ফ্ল্যাট, আর এটা কি প্লাটিকার্টিক যেটা, সেটা আরো ফ্ল্যাট একদম, তাই না? তার মানে এখানে ডাটা গুলো খুবই ডিস্ট্রিবিউটেড, এখানে মোঝামুঝি, এখানে একদম খুব অল্প, ডিস্ট্রিবিউশনটা খুব অল্প। তার মানে এ প্রোভাইড, এটা মেজার অফ পিকনেস। হ্যাঁ, এর সূত্রটা এই যে এখানে,
এই একদম সেম আমরা এভারেজ জানি। এখান থেকে কার্টোসিসের মান যদি 0 হয় তাহলে এটা মেসোকার্টিক। এটা যদি 0 থেকে বেশি হয় তাহলে লেপ্টোকার্টিক, আর 0 থেকে কম হলে কি প্লাটিকার্টিক। তাহলে এখান থেকে আমরা কুর্টোসিস যেটা, বা এটাকে মনে হয় অনেকে বলে কার্টোসিসও বলে, হোয়াট এভার। তো আমার কথা যে এই সূত্রটা যদি আমি দিই, এটা যে কোনো জায়গাতে বের করে দেওয়া যাবে না? আমি তো ধরো 10টা ডিস্ট্রিবিউশন দেবে এক্স এর মান 1 2 3 4 যেটাই হোক, আর তার এভারেজ দিয়ে করে এখান থেকে এটা হলো 4, এটা 2, এখান থেকে আমরা কার্টোসিস বের করতে পারি। এই যে দেখো এখানে কতগুলো ডিস্ট্রিবিউশন দেওয়া আছে, তাদের এখানে বের করে আমরা পাইছি 0.32506, যেটা 0 থেকে বড়, এই জন্য এই ডিস্ট্রিবিউশনটা কি লেপ্টোকার্টিক। ঠিক আছে, আচ্ছা এই পর্যন্ত থাক। তোমরা বাসায় পরীক্ষা যেহেতু এটার উপরে হবে, তোমরা বক্স এন্ড হুইস্কার প্লটটা একটু দেখে আসবা এখানে, এটা পরীক্ষার আগে একটু পড়ে যেয়ে না তোমাদের পরীক্ষা নেওয়ার পরে রবিবারে। জি স্যার। স্যার আমাদের তো বিশাল সিলেবাস দেওয়া স্যার। স্যার এতগুলা তো পড়তে গেলে আমাদের হচ্ছে কষ্ট হয়ে যাবে স্যার। কষ্ট হবে না, এটা তো ম্যাথমেটিক্স। তোমার সিলেবাস দেখলাম তো, এটা তেমন কঠিন কিছু না। এই যে এই দেখো, এই যে সিলেবাস, এই সিলেবাসে কি এতটুকু মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি আর মেজার অফ ডিসপারশন, এটা নিয়ে CT1, আর উপরে ওই কাকে বলে সংজ্ঞা টঙ্গা, এই তো কিছু না। তো স্যার এইগুলো আমাদের কাছে যে পিডিএফ গুলা শেয়ার করছেন স্যার, এই সবগুলা কি পড়তে হবে? আমি ওই সিলেবাসে যা যা পড়ানো আছে PDF গুলোর মধ্যে পড়াইছি, তা আমি যা যা পড়াইছি এখান থেকে দেখে দেখে পড়ে নিবা। যেমন স্যার মেজার অফ টেন্ডেন্সির হচ্ছে স্যার প্রথমটাতে 50টা পেজ, পরেরটাতে হচ্ছে 32টা, আরো 10টা 11টা, এই একটা, তারপরে ডিসপারশন আছে স্যার। এই জন্য বলতেছি স্যার পেজ সব। কেন? আমি তো তার মানে তোমরা কিছুই মনে রাখো না, পেজ দেখলে হবে? এই যে এই দুটা মিলে তো, আমি যে আজকে দুটো পড়ালাম, এই দুটা মিলে তো পেজ যদি যোগ করে তো অনেক বড় হয়ে গেল, কিন্তু এই দুটার কি সবকিছু পড়া লাগতেছে? তুমি যদি ম্যাথমেটিক্স ও এখান থেকে দেখো, তাহলে ওখানে ম্যাথমেটিক্স তো দেখা লাগবে না, তাই না? তাহলে তোমার বড় হচ্ছে কোথায়? ওইরকম তো কমন অনেক কিছুই থাকে, তাই না? বড় তো আর হচ্ছে না। আচ্ছা এই পর্যন্ত স্যার ম্যাথমেটিক্স কয়টা থাকতে পারে আমাদের? এটা তো আমি জানি না, প্রশ্ন কিভাবে হবে, সংজ্ঞা তো স্যার থাকবে। তো কোশ্চেন করবে না, স্যারকে তো এগুলো জিজ্ঞেস করলে আপনি, কোশ্চেন তো মেইন ক্যাম্পাসে টিচার করে। ওখান থেকে করবে, ওখান থেকে তোমাদের ফাইনাল কোশ্চেন আমি করব, হ্যাঁ, কিন্তু এই কোশ্চেন আমি করি না। তো তাহলে এখন এই পর্যন্ত থাকলো, আমাকে অ্যাটেন্ডেন্সটা পাঠিয়ে দিবা, ঠিক আছে? জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। জি স্যার। অ্যাটেন্ডেন্স পাঠিয়ে দিবা। কে পাঠাবে আজকে? কই সাজিদুল আছে নাকি? জি স্যার, আমরা অ্যাটেন্ডেন্স ফর্ম ফিল আপ